আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ মামুন, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো প্রিয় এইচএসসি 2026 এবং 2027 সালে যে পরীক্ষার্থীরা আসো, আজকে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকচুয়ালি ভর্তি প্রক্রিয়াটা কীভাবে হয়। আমরা অনেকের এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকি, অনেকেই কোশ্চেন করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইউনিটগুলো আছে এগুলো বলতে কী বোঝায়, বা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন ইউনিটে কী কী সাবজেক্ট পরীক্ষা হয়, তাদের ভর্তি পরীক্ষা কীভাবে সম্পূর্ণ হয়, কোন ইউনিটে কী কী কোশ্চেন আসে, কোন সাবজেক্ট থেকে কোশ্চেন আসে, বা হচ্ছে কোন কোন ইউনিট কাদের জন্য। এই পুরো বিষয়টা হচ্ছে আমরা আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমরা কি জানি, আমরা যখন স্কুল থেকে কলেজে আসি বা স্কুলে 9-10-এ থাকি, তখন আমাদের বিভিন্ন গ্রুপ থাকে, যেমন বিজনেস স্টাডিজ গ্রুপ থাকে, সায়েন্স গ্রুপ থাকে, হিউম্যানিটিস গ্রুপ থাকে। অর্থাৎ আমাদের এক একজনের ডিসিপ্লিন এক একটা হয়ে থাকে, বিভিন্ন 3টা গ্রুপে নর্মালি আমাদের পড়াশোনাগুলো হয়। তো সেমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা হয়, প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তাদের স্টুডেন্ট ভর্তি নেয়, তখন তারা একটা অ্যাডমিশন পরীক্ষা নিয়ে থাকে। এই অ্যাডমিশন পরীক্ষাগুলো হচ্ছে বিভিন্ন ইউনিটে তারা ভাগ করে নিয়ে থাকে আর কি। তো এই ইউনিটগুলো কিভাবে ভাগ করা হয় বা কোন ইউনিট কাদের জন্য, তো আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেনলি 5টা ইউনিটে পরীক্ষা হয়। অর্থাৎ প্রথমত হচ্ছে এ ইউনিট বা হচ্ছে ক ইউনিটে পরীক্ষা হয়, তারপরে খ ইউনিটে পরীক্ষা হয়, তারপরে সি ইউনিট বা গ ইউনিট পরীক্ষা হয়, তারপরে চারুকলা ইউনিটে পরীক্ষা হয়, আর একটা হচ্ছে আইবিএতে পরীক্ষা হয়, আইবিএ ইউনিট বলা হয় সেটাকে। তো আজকে আমরা দেখব ডাবির যে স্পেশাল খ ইউনিট কোনটা, অর্থাৎ খ ইউনিটের পরীক্ষাটা নিয়ে আমরা দেখব। তো আজকে দেখবো আমরা মানে খ ইউনিটের ভর্তি পরীক্ষাটা কিভাবে হয়, আর খ ইউনিট কাদের জন্য, খ ইউনিটে কারা পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ আমরা খ ইউনিট হচ্ছে নর্মালি হিউম্যানিটিজের স্টুডেন্টের জন্য, অর্থাৎ যারা হচ্ছে কলেজ বা মেনলি কলেজ লাইফে যারা হচ্ছে মানবিক বিভাগে পড়াশোনা করছে, তাদের জন্য হচ্ছে প্রধানত হচ্ছে খ ইউনিট। কিন্তু তাহলে কি বাকি যে গ্রুপগুলো আছে, সায়েন্স বা বিজনেস স্টাডিজ গ্রুপ আছে, তারা কি পরীক্ষা দিতে পারবে না? অবশ্যই তারা পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ যারা স্কুল বা কলেজে হচ্ছে যারা কলেজে হচ্ছে কমার্স নিয়ে পড়ছে বা বিজনেস স্টাডিজ নিয়ে পড়ছে বা সায়েন্স নিয়ে পড়ছে, তারাও চাইলে খ ইউনিটে পরীক্ষা দিতে পারবে। তো আজ এই পুরো বিস্তারিত জিনিসটা হচ্ছে আমরা আজকের এই ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব। তো আমরা নর্মালি খ ইউনিট যেটা, সেটাকে বলা হয় কলা, আইন এবং হচ্ছে সামাজিক বিজ্ঞান ইউনিট বা সামাজিক বিজ্ঞান অনুষদ। এখানে হচ্ছে তোমার কলা অনুষদ, তারপর হচ্ছে আইন অনুষদ এবং হচ্ছে সামাজিক বিজ্ঞান যে অনুষদ, এই 3টা অনুষদকে একসাথে করে হচ্ছে খ ইউনিটে করা হয়েছে আর কি। তো আমরা যদি পরবর্তীতে দেখি, এখন হচ্ছে যে এক নজরে খ ইউনিট আমরা দেখবো আর কি। খ ইউনিটের যে পরীক্ষা পদ্ধতি আছে সেটাকে আমরা এক নজরে যদি দেখি, সেটা হচ্ছে খ ইউনিটের টোটাল আমার 2900 খ ইউনিট হচ্ছে আমার টোটাল 2934টা সিট আছে। এখন এই সিটগুলোকে কিভাবে ভাগ করা হয়েছে, কিভাবে বন্টন করা হয়েছে, সেটা আমরা সামনের দিকে দেখব। অর্থাৎ এখানে আমার টোটাল আসন সংখ্যা কত, টোটাল আসন সংখ্যা হচ্ছে 2934টি, এবং এখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। সেটা হচ্ছে এমসিকিউ প্লাস লিখিত দুটাই হবে। আমরা অনেকেই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষা পদ্ধতি তোমার দুটাই হবে, এখানে এমসিকিউ পদ্ধতি প্লাস হচ্ছে তোমার লিখিত পদ্ধতি, দুইটা পদ্ধতিতে তোমাকে মূল্যায়ন করা হবে। আর এখানে তোমাকে যদি পাস পেতে হয়, পাস নাম্বার অ্যাকচুয়ালি ভ্যারি করে আর কি, সেটা আমরা দেখবো। জাস্ট এখানে হচ্ছে আমরা 40 আনুমানিক লিখে রাখলাম যে 40 মোটামুটি আমাদেরকে পেতে হবে। এই 100-র মধ্যে 40 যদি আমরা পাই তাহলে আমাদের পাস। তারপর আমরা বিস্তারিত দেখবো যে আসলে পাস নাম্বারটা কীভাবে হচ্ছে ভ্যারি করা হয়, সেটা সামনে দেখবো। আর এখানে আমাদের হচ্ছে সময় হচ্ছে 90 মিনিট। তো আমরা এটা হচ্ছে এক নজর আমাদের এখানে আমাদের যে খ ইউনিট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানে হচ্ছে 2934টি আসন সংখ্যা আছে। 100 নম্বরের এখানে পরীক্ষা হবে, যেটা হবে তোমার এমসিকিউ এবং লিখিত মিলে। আর এখানে ফার্স্ট নাম্বার হচ্ছে মোটামুটি 40-এর আশেপাশে। আর আমার এখানে সময় থাকবে কতক্ষণ, 90 মিনিট থাকবে। এবং এই সময়টা কীভাবে বন্টন করা হবে সেটা আমরা দেখব। তো আমরা যদি নেক্সটে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে আসন বিভাজন, অর্থাৎ আসন সংখ্যাটা কীভাবে বিন্যাস করা হয়। অর্থাৎ আমরা জানি যে এখানে নর্মালি খ ইউনিট যেটা, সেটাতে মেইনলি এটা হচ্ছে তোমার যে মানবিকের স্টুডেন্ট আছে তাদের ইউনিট। তো এজন্য হচ্ছে মানবিকের জন্য সবচেয়ে আসন সংখ্যা বেশি। অর্থাৎ যারা মানবিকের স্টুডেন্ট আছে কলেজ লাইফে বা হচ্ছে এইচএসসি লাইফে, যারা হিউম্যানিটিস গ্রুপ থেকে পড়াশোনা করছে, তাদের জন্য আসন সংখ্যা হচ্ছে এখানে 1744টি। অর্থাৎ মেরিট পজিশন অনুসারে 1744টা আসন হচ্ছে যারা হিউম্যানিটিস গ্রুপ আছে বা মানবিকের স্টুডেন্ট আছে তাদের জন্য। এখন বিজ্ঞানের স্টুডেন্টরাও চাইলেও কিন্তু মানবিকের বি ইউনিটে বা খ ইউনিটে পরীক্ষা দিতে পারে, তাদের জন্য রয়েছে 908টি আসন। এবং যারা হচ্ছে বিজনেস স্টাডিজ বা বাণিজ্য থেকে আসবে, তাদের জন্য আসন 282টি আসন। তাহলে আমাদের টোটাল আসন সংখ্যা কতটি হইতেছে, 2934টি। তাহলে এখানে কিভাবে বন্টন করা হয়েছে সেটা হচ্ছে মানবিক থেকে যারা পরীক্ষা দিবে খ ইউনিটে, তাদের জন্য আসন 1744,
যারা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে খ ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য 908টি আসন, এবং হচ্ছে বাণিজ্য থেকে যারা পরীক্ষা দিবে তাদের জন্য 282 আসন। এবার হচ্ছে খ ইউনিটের যে 2934টি আসন এটা হচ্ছে বন্টন করা হয়েছে। অর্থাৎ তাহলে আমরা কি বুঝছি যে খ ইউনিট যেটা, এটাতে চাইলে যে কোনো গ্রুপের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে, আর তাদের জন্য আসন সংখ্যা হচ্ছে এটা। তো আমরা যদি পরবর্তীতে যাই সেটা দেখবো আমরা আবেদন যোগ্যতা, আসলে এখানে খ ইউনিটে কারা কারা আবেদন করতে পারবে। তো আমরা নর্মালি জানি যারা মানবিক শাখা অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আসছে, মাদ্রাসাতে আমরা জানি নর্মালি মানবিক শাখায় বেশি পড়ানো হয়, অন্যান্য গ্রুপও থাকে। তো মানবিক শাখা যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আসছে তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, পরীক্ষা দিতে পারবে। বিজ্ঞান শাখা থেকে যারা আসছে তারাও পরীক্ষা দিতে পারবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ শিক্ষা যেটা আছে আলিম থেকে যারা আসছে তারাও পরীক্ষা দিতে পারবে। তারপরে ব্যবসা শিক্ষা শাখা, ব্যবসা শিক্ষা, ডিপ্লোমা ইন কমার্স আর বিজনেস ম্যানেজমেন্ট থেকে যারা আসবে তারাও এখানে পরীক্ষা দিতে পারে। আর এটা হচ্ছে যারা ও লেভেল থেকে আসবে অর্থাৎ যেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম, তারা হচ্ছে খ ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এখন হচ্ছে আমি যে খ ইউনিটে পরীক্ষা দিব এটার জন্য আমাদের একটা জিপিএ ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ জিপিএ মিট করতে হবে, না হয় কিন্তু আমি এখানে আবেদনই করতে পারবো না। তো সেই আবেদনের জন্য আমাদের যোগ্যতা কতটুকু বা আমাদের জিপিএ যোগ্যতা কতটুকু সেটা হচ্ছে আমরা এখানে ডিসকাস করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতি বছরই দেখতে পাই যে অনেক ব্রাইট স্টুডেন্ট সে হচ্ছে হয়তো স্কুল লাইফে তার হচ্ছে এসএসসিতে বা হচ্ছে 10ম শ্রেণীর যে পরীক্ষা সেখানে তার রেজাল্ট খুবই খারাপ, আবার এসএসসিতে খুবই ভালো, কিন্তু সে হচ্ছে ক্রাইটেরিয়া মিট করতে না পারার কারণে সে হচ্ছে পরীক্ষা দিতে পারছে না। তো আমরা যদি দেখি যারা হচ্ছে মানবিক অথবা মাদ্রাসা বোর্ড থেকে আসবে অর্থাৎ যারা হচ্ছে মানবিক গ্রুপ থেকে আসবে তাদের হচ্ছে টোটাল হচ্ছে 7.50 লাগবে। এখন 7.50 কিভাবে, তোমার এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে হচ্ছে 7.50 হইতে হবে। তো আমরা যদি একটু দেখি, তোমার হচ্ছে এসএসসি প্লাস হচ্ছে এইচএসসি, এই দুইটা মিলে হচ্ছে আমাকে যদি আমি 7.50 যদি দুটা মিলে হয় তাহলে আমি হচ্ছে এই গ্রুপে অর্থাৎ বি ইউনিটে আবেদন করতে পারবো। আর এটার জন্য প্রতিটাতে আমার ন্যূনতম হচ্ছে কত থাকা লাগবে, 3 পয়েন্ট থাকা লাগবে। অর্থাৎ আমি যদি এমন পাইলাম যে আমি এসএসসিতে পাইলাম হচ্ছে 2.50 আর এইচএসসিতে পাইলাম 5, তাহলে কি আমি অ্যাপ্লিকেশন করতে পারবো? আমার তো 7.50 হচ্ছে। উত্তর হচ্ছে তুমি পারবা না। কেন পারবা না? কারণ হচ্ছে তোমার ন্যূনতম যে কোনো একটাতে 3 পয়েন্ট থাকতে হবে, হয় এসএসসি অথবা এইচএসসি, যে কোনো একটাতে তুমি যদি ন্যূনতম 3 থাকে তাহলে তুমি হচ্ছে খ ইউনিটে অ্যাপ্লিকেশন করতে পারবা। কিন্তু তোমার যদি কোনো একটা ইউনিটে অর্থাৎ কোনো একটা এক্সামে এসএসসিতে যদি তোমার 2.50 হয়ে যায় বা 3 পয়েন্টের নিচে চলে যায় তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা না। তার মানে কি এটা হচ্ছে আমি অ্যাপ্লিকেশন করতে পারবো না আমার যদি এরকমও থাকে, যদিও 7.50 হচ্ছে, কিন্তু কারণ কি আমার একটাতে 2.50 আছে। আমার হচ্ছে ন্যূনতম যে কোনো একটা এক্সামে 3 পয়েন্ট থাকতে হবে এবং দুইটা মিলে হচ্ছে আমাকে 7.50 হইতে হবে। সেম ভাবে হচ্ছে আমি যদি দেখি বিজ্ঞান ইউনিটের জন্য, বিজ্ঞানের আমরা ক্রাইটেরিয়াটা যদি দেখি, তো বিজ্ঞান ইউনিটে যারা আছে তাদের হচ্ছে টোটাল আমার 8 থাকতে হবে। কত থাকতে হবে? টোটাল হচ্ছে 8 থাকতে হবে। আর যে কোনো একটা এক্সামে 3.50 থাকতে হবে, যেটা ছিল আগে মানবিকদের জন্য ছিল 3 পয়েন্ট। আর যারা সায়েন্স থেকে আসবে তাদের হচ্ছে মিনিমাম 3.50 থাকতে হবে, এবং তোমার হচ্ছে দুইটা মিলে এসএসসি এবং এইচএসসি মিলে হচ্ছে 8 হইতে হবে। সেম ভাবে আমরা যদি দেখি যারা বিজনেস স্টাডিজ থেকে আসবে বা কমার্স গ্রুপ থেকে আসবে তাদের জন্য সেম, তাদের হচ্ছে ন্যূনতম যে কোনো একটা এক্সামে এসএসসি আইদার এইচএসসি তোমার হচ্ছে 3 পয়েন্ট থাকতে হবে, আর দুইটা মিলে কত হতে হবে? 7.50 হতে হবে। তো এটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা তোমার অবশ্যই জানা দরকার, যে আমার কোন কোন এক্সামে কত থাকা লাগবে এবং টোটাল কত জিপিএ থাকলে আমি অ্যাকচুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে বা খ ইউনিটে অ্যাপ্লিকেশন করতে পারবো। তো আমরা যদি পরবর্তী জিনিসগুলো দেখি, সেটা হচ্ছে এখানে আমার পরীক্ষার কাঠামোটা কিভাবে হবে। আমরা অলরেডি বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পদ্ধতিতে এক্সাম নেয়, একটা হচ্ছে প্রথমত এমসিকিউ এক্সাম নেবে, দেন হচ্ছে রিটেন এক্সাম নেবে। এখন এই এক্সাম কি ভিন্ন ভিন্ন দিন হবে নাকি একই দিন হবে? প্রশ্ন হচ্ছে তোমার একই দিনই হবে। তোমার যেদিন এমসিকিউ এক্সাম হবে তারপরে পরে এমসিকিউ দেওয়ার পরে পরে তোমাকে হচ্ছে রিটেন এক্সাম দিতে হবে। তো সেখানে নাম্বার ডিস্ট্রিবিউশনটা কেমন হবে সেটা হচ্ছে এমসিকিউ থেকে আমার থাকবে আচ্ছা এমসিকিউ থেকে হচ্ছে আমার 60 মার্ক থাকবে, অর্থাৎ এখানে আমার 60টা এমসিকিউ থাকবে, প্রতিটা এমসিকিউর নাম্বার হচ্ছে 1 করে। আর এই 60টা এমসিকিউ হচ্ছে আমাকে 45 মিনিট বা হচ্ছে 45 মিনিটের মধ্যে আনসার করতে হবে। অর্থাৎ এমসিকিউ থেকে হচ্ছে 60টা এমসিকিউ থাকবে, এই 60টা এমসিকিউ আমাকে 45 মিনিটের মধ্যে আনসার করতে হবে। আর লিখিত থাকবে 40, সেটা হচ্ছে আমার 45 মিনিটের মধ্যে আনসার করতে হবে। অর্থাৎ দুইটা মিলে হচ্ছে আমার 90 মিনিট। 60টা এমসিকিউর জন্য
আমার হচ্ছে 45 মিনিট, এবং লিখিত 40 মার্কের জন্য আমার 45 মিনিট। এই দুইটা হচ্ছে আমি একই সাথে এক্সাম দেবো। অর্থাৎ কীভাবে হয়, আমি এমসিকিউটা শেষ করলাম, সাথে সাথে হচ্ছে আমাকে রিটেনের কোশ্চেন দিবে, তারপর আমি রিটেনটা করবো। এভাবে হচ্ছে একই দিনে তোমার এক্সামটা সম্পূর্ণ হবে। তো এখানে হচ্ছে আমি যে বি ইউনিটে বা খ ইউনিটের যে কথা বলতেছি, এখানে তো এক্সাম দেওয়ার সকল ক্রাইটেরিয়া আমরা দেখলাম, কারা কারা এক্সাম দিতে পারে, এক্সাম অ্যাপ্লিকেশন করার জন্য ক্রাইটেরিয়া কি, এবং তাদের এক্সাম সিস্টেম কেমন হয়। এখন কথা হচ্ছে এখানে আমাকে কোন কোন সাবজেক্ট এক্সাম দিতে হবে বা কোন কোন সাবজেক্টের জন্য আমাকে এখানে প্রিপারেশন নিতে হবে সেটা। তো এখানে হচ্ছে আমার বাংলা আসবে, আর ইলেকটিভ ইংলিশ হচ্ছে কাদের জন্য, যারা হচ্ছে বাংলার পরিবর্তে তারা ইলেকটিভ ইংলিশ দিবে, যারা হচ্ছে ইংলিশ মিডিয়াম থেকে আসবে। আর বাকি যারা আসবে তারা সবাই এখানে বাংলাটা আনসার করতে হবে। তো আমার এখানে বাংলা হচ্ছে কত মার্ক, 15 নাম্বার। প্রশ্ন সংখ্যা কতটি, 15টি, অর্থাৎ 15টি এমসিকিউ থাকবে, তার জন্য 15 নাম্বার। এটা হচ্ছে আমার বহু নির্বাচনী বা হচ্ছে এমসিকিউ পদ্ধতি। আমরা এখানে কি দেখলাম, আমাদের এখানে 60 নাম্বারের এমসিকিউ হবে, 40 নাম্বারের লিখিত হবে। তো আমার এমসিকিউ গুলো কোথায় থেকে আসবে, এমসিকিউ যে আমি 60 নাম্বারের আনসার দেবো সেটা আমার কই থেকে আসবে, সেটা হচ্ছে আমার বাংলা থেকে আসবে 15 নাম্বার, 15টা এমসিকিউ থাকবে। জেনারেল ইংলিশ থেকে 15 নাম্বার, 15টা এমসিকিউ থাকবে। দেন হচ্ছে সাধারণ জ্ঞান থেকে 30 নাম্বার, সেটাই হচ্ছে 30টা কোশ্চেন থাকবে। তো এটা হচ্ছে আমার খ ইউনিটের এমসিকিউ পরীক্ষার মান বন্টন, যে কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বার করে আসবে। এখন আমরা যদি পরবর্তীতে দেখি, সেটা হচ্ছে আমার লিখিত পরীক্ষার মান বন্টন। আমি যে 40 নাম্বারের রিটার্ন দিব সেটা কই থেকে আসবে, সেটা হচ্ছে তোমার বাংলা থেকে আসবে 20 নাম্বার, এবং হচ্ছে জেনারেল ইংলিশ থেকে আসবে 20 নাম্বার। আর যারা ইংলিশ মিডিয়ামের আছে তারা হচ্ছে ইলেকটিভ ইংলিশটা দিবে, আর নর্মাল বাকি যারা আছে তারা হচ্ছে জাস্ট বাংলা 20 নাম্বার আনসার করবে, আর জেনারেল ইংলিশ হচ্ছে 20 নাম্বার আনসার করবে। এবার হচ্ছে 40, আর এই 40 নাম্বার আমাকে আনসার করতে হবে 45 মিনিটের মধ্যে। সো আমরা যদি পরে দেখি, এখানে হচ্ছে আমাদের সিলেবাস বা হচ্ছে সিলেবাস কোন কোন জায়গা থেকে আসে। তো এটা হচ্ছে আমাদের প্রতিটা সাবজেক্টের জন্য আমাদের যে এডটেক প্ল্যাটফর্ম ডিউ, ড্রিমার, স্বপ্ন সাহস সংগ্রাম, তাদের প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা অভিজ্ঞতা সম্পন্ন টিচার আছে, যারা 5-6 বছর ধরে বিভিন্ন অ্যাডমিশন ব্যাচ পড়িয়ে আসছে এবং অ্যাডমিশন পরীক্ষার্থীদেরকে বিভিন্নভাবে মেন্টরশিপ করে আসছে। তারা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে বলবে যে কোন সাবজেক্ট কোথা থেকে আসবে। তো আমরা আপাতত এটা স্কিপ করতেছি, কারণ এটা হচ্ছে আমাদের প্রতিটা সাবজেক্টের যে শিক্ষক আছে বা টিচার আছে তারা হচ্ছে এগুলো নিয়ে বিস্তারিত ডিসকাস করবে। এবং হচ্ছে তোমরা যদি আমাদের পেজে ফলো করে থাকো, দেখবে যে সেখানে আমাদের প্রতিটা সাবজেক্টের ক্লাসগুলো আপলোড দেওয়া হচ্ছে। তো আমরা যদি দেখি, এটা হচ্ছে উত্তীর্ণ হওয়ার শর্তাবলী, যে আমাকে উত্তীর্ণ হইতে হলে বা পাস মার্ক কত, আমি তো এখানে পরীক্ষা দেবো, আমার এখানে পাস কত পাইলে আমি অ্যাকচুয়ালি পাস করব। সেটা হচ্ছে বাংলাতে আমাকে ন্যূনতম 5 পাইতে হবে, ইংরেজিতে ন্যূনতম 5 পাইতে হবে, এবং হচ্ছে সাধারণ জ্ঞানে ন্যূনতম 10 পাইতে হবে। তাহলে হচ্ছে আমি এমসিকিউতে পাস করব। এখানে আরেকটা কথা আছে, আমি যদি এমসিকিউতে পাস না করতে পারি বা কোনোটাতে, আমার এখানে যদি বাংলার 5-এর মধ্যে আমি 4 পেয়ে গেলাম, বাকি এখানে 15টার মধ্যে 15টা হলো, এখানে 30টার মধ্যে 25টা হয়ে গেল, তাহলে কি আমি পাস করব? না, পাস করব না। তাহলে কিন্তু আমার রিটার্ন খাতা দেখবে না। আমার প্রথমত হচ্ছে তারা এমসিকিউটা চেক করবে। আমার যখন আমি কোশ্চেনটা দিয়ে আসবো, তারা হচ্ছে আমার এমসিকিউ নাম্বারটা দেখবে। যদি দেখে আমি এই ক্রাইটেরিয়ার মধ্যে পাস করতে পারছি, যে আমার বাংলাতে ন্যূনতম 5 মার্ক পাইছি, ইংলিশে ন্যূনতম 5 মার্ক আসছে, এবং হচ্ছে সাধারণ জ্ঞানে আমি ন্যূনতম 10 পাইছি, তাহলে হচ্ছে তারা আমার রিটার্ন খাতা দেখবে। আদারওয়াইজ আমি যদি এখানে ফেল করি, যে কোনো একটা জায়গায় বাংলা, ইংলিশ, আইদার সাধারণ জ্ঞানে যদি আমি ফেল করি, তারা হচ্ছে আমার রিটার্ন অংশটা চেক করবে না। সো বাংলাতে পাস করার ন্যূনতম মার্ক হচ্ছে 5, ইংলিশে 5, এবং সাধারণ জ্ঞানে 30-এর মধ্যে 10 পাইতে হবে। আর টোটাল হচ্ছে আমি যদি 24 পাই তাহলে এখানে পাস। আর এখানে আমার লিখিত অংশের ন্যূনতম নাম্বার কেমন, বাংলা অংশ ন্যূনতম 5 পাইতে হবে, জেনারেল ইংলিশে 5 পাইতে হবে। আর আমরা জানি কি এখানে নর্মালি লিখিতের মধ্যে সাধারণ জ্ঞান কোনো লিখিত আসবে না, সাধারণ জ্ঞান 30 নাম্বার পুরোটাই এমসিকিউ আসবে। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের বি ইউনিটে বা খ ইউনিট যেটাকে আমরা বলতেছি, সেটা পাস করার শর্ত। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। এখন নেগেটিভ মার্কিংটা কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা হচ্ছে বিভিন্ন যে কোনো জব পরীক্ষা বলো, সেখানে একটা নেগেটিভ মার্কিং থাকে। অর্থাৎ তুমি যদি কোনো একটা ভুল আনসার করো, সেটার জন্য তোমার নেগেটিভ মার্ক যাবে। অর্থাৎ ধরো তোমার 4টা আনসার হয়েছে, 4 নাম্বার সেখানে, কিন্তু একটা তুমি ভুল করছো, সেখানে হচ্ছে যে 0.25 তোমাকে ওই 4 নাম্বার থেকে মাইনাস করে দিবে। অর্থাৎ তুমি যদি 4টা ভুল করো কোশ্চেন, তোমার এখানে 1 নাম্বার মাইনাস হয়ে যাবে। ধরো তোমার, আমি যদি বলি অর্থাৎ তোমার 10টা এমসিকিউ হয়েছে, 10টা কারেক্ট, তাহলে সেখানে তুমি হচ্ছে 10 নাম্বার পাইছো। সেখানে তুমি হচ্ছে 10 পাইছো, কিন্তু তোমার হচ্ছে 4টা ভুল হয়েছে। 4টা ভুল মানে কি, এখানে হচ্ছে আমার 0.25, এখানে মাইনাস যাবে, সেটা আমার 0.25 ইন্টু হচ্ছে 4, তাহলে এখানে কত, আমার হচ্ছে 1 মাইনাস যাবে। তাহলে 1 মাইনাস গেলে আমার হয়ে গেছে 9।
তার মানে কি আমার 10টাতে 10 নাম্বার হয়েছে, কিন্তু যখন আমি 4টা ভুল করছে সেই 4টাতে হচ্ছে 0.25 করে, প্রতিটার জন্য 0.25 করে 4টাতে হচ্ছে 1 নাম্বার কাটা গেছে। তার মানে আমার টোটাল নাম্বার হয়ে গেছে কত, 9। এটা হচ্ছে আমার নেগেটিভ মার্কিং। অর্থাৎ আমাকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে যখন আমি কোশ্চেনগুলো আনসার করতেছি আমি যাতে ভুল আনসার না করে আসি। যে আমরা নর্মালি যখন এইচএসসি বা এসএসসি পরীক্ষা দিই সেখানে কিন্তু আমরা ভুল হলে সেটা জাস্ট নাম্বারটা কাউন্ট করে না, কিন্তু সেখানে কোনো নেগেটিভ মার্ক নাই। কিন্তু এখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে অবশ্যই নেগেটিভ মার্ক ক্যারি করতে হবে যদি তুমি হচ্ছে ভুল আনসার করো। তার মানে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে যখন আমরা এক্সাম দিব, যাতে হচ্ছে কোনো আনসার আমরা ভুল করে না আসি। যেটা পারবো না সেটা বরং ভালো হচ্ছে আমরা না আনসার করে আসবো, কিন্তু আমরা ভুল আনসার যাতে করে না আসি। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, পরবর্তীতে যদি আমরা দেখি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নাম্বার পদ্ধতি বা হচ্ছে মেধা স্কোর কিভাবে তৈরি করা হয়, এখানে হচ্ছে আমার নাম্বারকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আমার এসএসসি যে জিপি আছে সেটাকে হচ্ছে তারা 2 দ্বারা গুণ করবে। অর্থাৎ আমি এসএসসিতে যে নাম্বার যে জিপিএটা পাবো সেটাকে হচ্ছে 2 দ্বারা গুণ করবে, এইচএসসিতে যে জিপিএ পাবো সেটাকেও 2 দ্বারা গুণ করবে, এবং আমি 100 নাম্বারের মধ্যে এখানে যে আমি 100 নাম্বার এমসিকিউ প্লাস রিটেন দিব, সেই নাম্বারের মধ্যে আমি কত নাম্বার পাইছি, টোটাল হচ্ছে আমার 120 নাম্বারের পরীক্ষা হবে। কিভাবে, সেটা হচ্ছে আমার যে এসএসসি জিপিএ, এসএসসিতে নর্মালি জিপিএ কত হয়ে থাকে, 5 হয়ে থাকে, সেই 5কে 2 দ্বারা গুণ করলে কত, 10 হয়। আবার হচ্ছে এখানেও নর্মালি 5 হয়ে থাকে, আমরা জানি 5কে 2 দ্বারা গুণ করলে 10, তার মানে 10 আর এখানে হচ্ছে 100 নাম্বারের একটা পরীক্ষা হবে, টোটাল আমার 120 নাম্বারের পরীক্ষা হবে। সেখানে আমি কত পাইছি সেভাবে হচ্ছে আমার মেধা স্কোরটা তৈরি করা হবে। সাপোজ আমার জিপি আছে এখানে 4.50, এখানে হচ্ছে আমার ধরো 5ই আছে, তার মানে আমি এখানে কত পাইছি, এখানে হচ্ছে আমি এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমি পাইতেছি 9, আর এটাকে যদি 2 দ্বারা গুণ করি এখানে আমি 10-এ 10ই ক্যারি করতে পারতেছি, আর এখানে ধরো আমি পাইলাম 100-র মধ্যে 65, তাহলে আমার কত হচ্ছে 19 আর 65-এ যত হবে সেটা হচ্ছে আমার টোটাল নাম্বার। এই নাম্বারের উপর ভিত্তি করে হচ্ছে আমার মেধা স্কোরটা তৈরি করা হবে। আর আমি যদি ওই মেধা স্কোরের মধ্যে থাকি বা আমার যতগুলো সিট আছে ওই সিটের মধ্যে যদি আমার মেধা স্কোর থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মানে কনফার্ম বলা যায়। তো আমরা যদি পরবর্তীতে দেখি সেটা হচ্ছে, এটা হচ্ছে সংক্ষিপ্ত, এটাকে আমরা সামারি করা হয়েছে, অর্থাৎ যত কথা বললাম আমরা সেটা হচ্ছে এই স্লাইডটাতে আমরা সামারি করলাম। সেটা হচ্ছে এখানে মোট আসন সংখ্যা 2936টি, মোট নাম্বার হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা হবে, সেখানে 60 নাম্বার এমসিকিউ থাকবে, 40 লিখিত থাকবে, দেন হচ্ছে 5 নাম্বার হচ্ছে ন্যূনতম 40, সেটা আমরা দেখালাম যে কিভাবে 5 নাম্বার 40 হচ্ছে। তারপর এখানে নেগেটিভ মার্ক থাকবে, প্রতিটা ভুল উত্তরের জন্য তোমার 0.25 করে কাটা যাবে, যেগুলো তোমার রাইট আনসার হয়েছে সেখান থেকে 0.25 করে কাটা যাবে। আর শেষ হচ্ছে মেধা স্কোর হচ্ছে তোমার ওই যে 120 নাম্বারের মধ্যে তোমার হিসাব করে হচ্ছে মেধা স্কোরটা তৈরি করা হবে। তো এটা ছিল আমাদের বি ইউনিটের প্রস্তুতি নিয়ে মূল কথা, অর্থাৎ বি ইউনিটে পরীক্ষা দিতে হলে আমাকে কী কী জিনিস মাথায় রাখতে হবে, আমার যোগ্যতা কী কী লাগবে, আমার কী কী জিপিএ ক্রাইটেরিয়া লাগবে, কী কী এক্সাম দিতে হবে। তো আমরা এইভাবে হচ্ছে সকল ইউনিটের ভিডিও আপলোড করব। তোমরা সবাই আমাদের যে ডিউ ড্রিমার্স স্বপ্ন সাহস সংগ্রাম এটার পাশেই থাকো, এটার সাথেই থাকো। তোমাদের জন্য শুভকামনা।